এখন দেখবেন আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্সি। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার নিয়ে। আমাদের অনুষ্ঠানে আজকে আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ সেলিম পুরো অনুষ্ঠান জুড়ে, এবং আমার সাথে প্রিয় মেহমান হিসাবে অতিথি হিসাবে আছেন ব্যারিস্টার মাজেদুর চৌধুরী। উনি ওয়াইএসসি রেগুলেটেড একজন ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসাবে আজকে আমাদের দর্শকদেরকে অ্যাডভাইস দিচ্ছেন। বিরতিতে যাওয়ার আগে আমরা সর্বশেষ কলারের কয়েকটা কোয়েশ্চেন আমরা নিয়েছিলাম, সেগুলোর আনসার আমরা দিয়ে যেতে পারি নাই। সেই আনসারগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করতে চাচ্ছি। ওই কলার বলেছিলেন যে 2009-এ উনি স্টুডেন্ট ভিসায় এসছেন এবং জুন 2012-এ উনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কাজ নিয়ে উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং। তো জুন 2012 মানে আজকে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, তো এখন বলা যায় 7 মান্থসের মতো এটা হয়ে গিয়েছে, এখনও কোনো ডিসিশন আসে নাই। তো দর্শক নিশ্চয়ই জানেন যে জুন 2012-এ আপনি যখন অ্যাপ্লাই করেছেন তখন আপনি কাজ দিয়ে অ্যাপ্লাই করেছেন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির, কিন্তু পরবর্তীতে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিয়ার 4 স্পন্সর লাইসেন্স রিভোকড হয়ে গিয়েছে। ইউকেবিএ তাদের লাইসেন্সটা রিভোকড করে দিয়েছে। তো এই স্টেজে আপনার কোনো এক সময় হোম অফিস থেকে আপনি চিঠি পাবেন, নতুন কোনো এক ইনস্টিটিউটে টিয়ার 4 লাইসেন্সধারী কোনো একটা ইনস্টিটিউটে আপনি 60 ডেজের মধ্যে ভর্তি হয়ে আবার আপনি অ্যাপ্লিকেশন ভ্যারি করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সে ধরনের একটা চিঠি আপনি পাবেন। সেই কাজ তখন আপনাকে কাজ দিতে হবে এবং আবার নতুন করে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এবং সেই চিঠিতে যেভাবে আছে যে আপনাকে ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন করলে যা যা কিছু দিতে হয় সেগুলো আপনাকে সব দিতে হবে। তো সেটা ছাড়াও এর আরেকটা সম্পূরক কোয়েশ্চেন আপনি করেছিলেন যে 2009-এ সেপ্টেম্বরে আপনি এসছেন, লেভেল 4-এ আপনি এসেছিলেন স্টুডেন্ট ভিসায়। তো আপনি 5 বছরের যে ক্যাপের কথা বলেছেন সেটা আপনার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে? তো এই পুরো ক্যাপের ব্যাপারটা মাজেদ ভাই আমি আপনার কাছে বলবো যে আপনি একটু পুরো ক্যাপিং এর ব্যাপারটা, যে বিলো ডিগ্রি লেভেল বা ডিগ্রি লেভেলে, বিলো ডিগ্রি লেভেলে কে কতদিন থাকতে পারবেন, ডিগ্রি লেভেলে কতদিন থাকতে পারবেন, এবং এই 5 এবং বিলো ডিগ্রি লেভেলের 3 বছর এইগুলো মিলিয়ে যে সময়টা, এর পরেও কি কোনো ক্যাটাগরির কেউ এই দেশে থাকতে পারবেন কিনা স্টুডেন্ট ভিসায়, সর্বোচ্চ কে কতদিন থাকতে পারবেন, খুব সংক্ষেপে আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন। জি, ধন্যবাদ সেলিম ভাই। আমি ওই বিষয়ে আলোচনা করব, তার আগে আমি সংক্ষেপে একটা জিনিস শুধু বলে রাখি। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রায় 2000 স্টুডেন্টদের যে ভোগান্তি, সেটার জন্য সরকার একটা টাস্ক ফোর্স গঠন করেছে, এবং সেই টাস্ক ফোর্স ডে ইন ডে আউট খুব হার্ড ওয়ার্কিং করে তারা একটা যেটা সলিউশনে যাওয়ার চেষ্টা করছে ইউকেবিএ এর সাথে, যে কিভাবে ইউকেবিএ এই 2000 স্টুডেন্টকে রেমেডি দিতে পারে। আপনি যেটা বললেন এটা হতে পারে যে 60 দিনের সময় দিবে, অথবা টাস্ক ফোর্সের সাথে একটা ইউকেবিএ এর হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে পারে। তবে যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা জেনেছি, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছে তারা তাদের কোর্স শেষ করে যেতে পারবে, কন্টিনিউ করে যেতে পারবে। তবে এই পেন্ডিং অ্যাপ্লিকেশন, তো তার ক্ষেত্রে সম্ভাবনা বেশি যে ইউকেবিএ তাকে 60 ডেজ টাইম দিবে। যে কোনো সময় হয়তো উনি লেটারটা পেয়ে যেতে পারেন। যেটা জেনারেল প্র্যাকটিস সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পরে যদি কলেজ বা ইউনিভার্সিটি যেটা টিয়ার 4 স্পন্সর সেটার লাইসেন্সটা চলে যায়, তাহলে 60 ডেজের সময় নতুন করে হোম অফিস চিঠি দিবে তাকে, তারপরে সেই সময় থেকে 60 ডেজ ওনার চালু হয়ে যাবে। তাই তো না? সেটাই। তো 5 বছরের বিষয়টা আমরা বলি একটু। 5 বছর, সুপ্রিয় দর্শক, আপনি একটা জিনিস আপনাকে হিসাব করতে হবে, এবং সমস্ত দর্শক ভাই বোনের স্টুডেন্ট যারা আছেন, আপনারা একটা জিনিস দেখবেন যে আপনারা এই দেশে স্টুডেন্ট ভিসায় যখন এসেছেন তখন কোন লেভেলের কোর্স নিয়ে এসেছেন এবং কোন লেভেলের কোর্স আপনারা করেছেন। লেভেল 5 অথবা তার নিচে যে কোনো কোর্সে আপনারা 3 বছর সর্বোচ্চ থাকতে পারবেন, একদম ক্লিয়ার। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস আমি খুব সুস্পষ্টভাবে আপনাদেরকে বলি, আপনারা যদি নন পিবিএস স্টুডেন্ট হিসাবেও আসেন সেই সময়টাও কিন্তু গণনায় নিতে হবে, ওই ভুল বোঝাবুঝিতে থাকবেন না। আমরা এই ধরনের কোয়েশ্চেন প্রায় শুনে থাকি আমাদের কাছে, আমাদের মানে সবার কাছে, লয়ারদের কাছে নিশ্চয়ই কোয়েশ্চেন আসে যে আমি আগে ছিলাম স্টুডেন্ট ভিসায়, যেটা প্যারাগ্রাফ 57 আমরা বলতাম যে জেনারেল স্টুডেন্ট ভিসাতে ছিলেন, আর টিয়ার 4-এ উনি 2009 বা 10-এর পরে এসেছেন। এখন কি শুধু টিয়ার 4-এর সময়টা কাউন্ট হবে, নাকি যে পুরো যে স্টুডেন্ট এবং টিয়ার 4 যে টোটাল সময়টা সেটা কাউন্ট হবে কিনা? দুটোই কাউন্ট হবে। তো সেই কোয়েশ্চেনটা অসংখ্যবার আমাদের শুনতে হয়, সেটা এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এটা হচ্ছে 3 বছর থাকতে পারবেন। লেভেল 6 মানে যেটাকে আমরা গ্র্যাজুয়েশন লেভেল বলি, ব্যাচেলর ডিগ্রি লেভেল বলি, লেভেল 6 অথবা তদূর্ধ্ব কোনো কোর্সে আপনি থাকতে পারবেন সর্বোচ্চ 5 বছর। জি, এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে, আপনিই জানেন সবচেয়ে ভালো। আপনি একটু এর মাঝে তো সম্পর্ক আছে যে যদি
ব্যাচেলর কোর্সটা 4 বছর মেয়াদী হয় তাহলে আরো 1 বছর পাবেন। 1 বছর না, মানে 5 এর জায়গায় 6 বছর হবে, সেটা যদি তিনি মাস্টার্স কোর্স করতে যান, ব্যাচেলর করে মাস্টার্স কোর্স যদি করতে চান। আপনার যদি অনার্স কোর্সটা হয়ে থাকে 4 বছরে এবং আপনি যদি মাস্টার্স কোর্স করতে চান সেটা যদি 5 এর উপর 6 বছর পর্যন্ত টাচ করে, ইয়েস ইউ আর এলিজিবল টু ডু দ্যাট। কিন্তু গ্রসলি এটা 5 বছর। কাজে আপনি আপনার কি কি কোর্স করেছেন সেটাও হিসাব রাখবেন। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা ইউকেবি এর পলিসি গাইডেন্সে বলা আছে, ক্লারিফিকেশন তারা পরে দিয়েছে, প্রথমে দিতে পারেনি। সেটা হচ্ছে ওই টাইমটা গণনা করা হবে কোর্সের ডিউরেশন, নট যেমন মনে করেন আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার হোম অফিসে পেন্ডিং ছিল, আপনি যতদিন এখানে আছেন সেটা কিন্তু না। ওখান থেকে ডিডাক্টেড হবে যে সময়টা অ্যাপ্লিকেশন হোম অফিসে পেন্ডিং ছিল, অথবা আপনার রিফিউজ হয়েছে, আপনি আপিলে গিয়েছিলেন, আপিল থেকে আপার ট্রাইব্যুনাল, টোটাল আপিলের পেন্ডিং টাইম এবং অ্যাপ্লিকেশনের পেন্ডিং টাইম কিন্তু হিসাবে ধরবেন না। এটা একটা ভালো জিনিস, মানে ডিউরেশন অফ দ্য কোর্স, ডিউরেশন অফ দ্য কোর্স এটা হচ্ছে। কিন্তু আরেকটু ক্লিয়ার করা অবশ্যই আমাদের দরকার, সেটা হচ্ছে যে ওই ডিগ্রি লেভেলের জন্য, এটা ডিগ্রি লেভেলের জন্য, বিলো ডিগ্রি লেভেলের জন্য হচ্ছে যে 3 বছর, এটা ক্যালেন্ডার ইয়ার 3 বছর। জি, এটা ওনার কোর্স উনি কতদিন করতে পেরেছেন, অ্যাপ্লিকেশন পেন্ডিং এ ছিল কিনা, আপিলে ছিল কিনা, সেটা না। ওটার জন্য ক্যালেন্ডার ইয়ার, এটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। বিলো ডিগ্রি লেভেল ফার্স্ট 3 বছর হচ্ছে বিলো ডিগ্রি লেভেলে ম্যাক্সিমাম ফার্স্ট 3 বছর পাচ্ছেন উনি, আর ডিগ্রি লেভেল বা তার উপরে উনি পাচ্ছেন 5 বছর। এটা শুধু কোর্স ডিউরেশন, নট দ্য ডেট, আই মিন 5 বছর জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড 5 বছর না, ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ার যেটা বললেন সেটাই না। এক্সেপশনটা আমি একটু বলে দিই সেলিম ভাই দর্শকদেরকে, সেটা হচ্ছে আপনার 5 বছরের উপরে, আপনার 5 এবং 3 8 হয়ে গেল কথার কথা, বা 5 বছর আপনি কাটিয়ে ফেলেন লেভেল 6 বা অ্যাবাভ কোর্সে, তার উপরেও আপনি স্টুডেন্ট ভিসা থাকতে পারবেন। কিছু এক্সেপশনাল সাবজেক্ট তারা বলে দিয়েছে, যেমন তার মধ্যে আছে মিউজিক, আর্কিটেকচার, মেডিসিন, ল, তারপরে হচ্ছে আপনি যদি পিএইচডি করেন, এই ধরনের কিছু কোর্স আছে, সেই কোর্সগুলোতে আপনি করতে পারবেন। ল বলতে হচ্ছে ল বলতে এলএলবি নয়, আবার এলএলবি বা এলএলএম এগুলো না, এলপিসি কেও করতে চাচ্ছে, এলপিসি সলিসিটর হওয়ার জন্য, বিপিটিসি ব্যারিস্টার হওয়ার জন্য, জিডিএল যেটা গ্র্যাজুয়েট ডিপ্লোমা অফ ল, এই ধরনের কোর্সগুলো করার জন্য ওই এক্সেপশনাল কোর্সগুলোতে আপনারা। ধন্যবাদ মাজেদ ভাই, আপনার চমৎকার করে আপনি ব্যাখ্যা করে বলে দিয়েছেন। নিশ্চয়ই হাজার হাজার স্টুডেন্ট যারা এখানে এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে আছেন, তাদের নিশ্চয়ই এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি এর পরবর্তী কলারের কাছে যাচ্ছি। কে আছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। দর্শক আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার 3টা প্রশ্ন। জি প্লিজ। আমি 2000 আসছি এই দেশে, জি, আসার পরে 2010 আমি লিভ টু রিমাইন্ড পাইছি। 2000 আপনি কি ভিসায় আসলেন প্রথম এদেশে? এরপরে আমি বিয়া করছি একজন ভিজিটারের, আমার একটা বাচ্চা আছে 2.5 বছরের, আর আমার ওয়াইফরে এখনো আমি কোনটা করছি না আছে। আমি এখন যে পাসপোর্ট সারমু 3 বছর যে পরে, এখন আমার ওয়াইফরে লগে হারাইতাম নি। দর্শক আমাকে একটা প্রশ্নের আপনি উত্তর দিন, আপনি 2000 সালে কি ভিসা এদেশে আসলেন প্রথম? ভিজিটে আসছি আমি। আপনি ভিজিট ভিসায় 2000 আসলেন, আর এরপরে আপনি বললেন 2001 এ আপনি লিভ টু রিমেইন পেয়ে গেছেন। কিসের বেসিসে কি লিভ টু রিমেইন? 2010 এ। 2010 এ? 2010 এ। এটা লিভ টু রিমেইন বলতে আপনি কি লিভ টু রিমেইন? এটা ইনডেফিনিট লিভ টু রিমেইন, তাই তো দর্শক? ও হিউম্যান রাইট যে কেস মারছি, হিউম্যান রাইট। হিউম্যান রাইটসের বেসিসে আপনাকে কি ইনডেফিনিট দিয়েছে না ডিসক্রিশনারি লিভ 3 বছরের কিছু দিয়েছে? না, আমার লিভ টু জিও রিমাইন্ড দিছে 3 বছর। 3 বছরের ডিসক্রিশনারি লিভ দিয়েছে। জি, আবার 28 দিন আগে পাসপোর্ট আমি ছাড়তাম। জি, তো এরপরে যে ওয়াইফরে কিটা জয়েন্ট করতাম নি আমার লগে। আপনার 28 দিন আগে, মানে এই 2010 এ যে 3 বছরের ভিসা পেয়েছেন, সেটা কি এখনো আছে নাকি এটা এখনো আছে? ও মেতে গিয়ে আমি ছাড়তাম। মেতে গিয়ে এটা শেষ হবে, তাই না? তো আপনি বিয়ে করেছেন যাকে, উনি এদেশে ভিজিট ভিসা এসেছিলেন। বিয়েটা কি আপনারা এদেশে ইউকে এর যে বিভিন্ন কাউন্সিল, আপনাদের লোকাল বাড়া বা কোনো বাড়াতে আপনারা কি এটা রেজিস্টার করেছেন? বিয়েটা কি যেটাকে আমরা বলি যে ইংলিশ ম্যারেজ হয়েছে নাকি মুসলিম ম্যারেজ শুধু হয়েছে? না না, ইংলিশ ম্যারেজ না। কারণ হচ্ছে ও উনি তো ভিজিটার, এজন্য ইংলিশ আমি পারি নাই। মানে বিয়েটা আপনারা কাউন্সিলের রেজিস্টার অফিসে আপনি রেজিস্টার করতে পারেন নাই? হ্যাঁ। আপনাদের কোনো বেবি আছে কি দর্শক? হ্যাঁ, বেবি আছে। বেবির বয়স 2.5 ইয়ার। জি, 2.5 ইয়ার্স। 2.5 ইয়ার আর 2.5 বছর একটা বেবি আছে আমার। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার যে প্রশ্ন হইলো, একটা মেইন হইলো, এখন যে আমি 3 মাস পরে আমার পাসপোর্ট সারমু, আমার
ওয়াইফ রে ওয়াইফকে আর আপনি কি বাচ্চারে লগে আমি জিও করতাম নি, মেনশন জিও করতাম নি, জি। আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে। জি জি সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি এই প্রশ্নের উত্তরের জন্য চলে যাচ্ছি। আপনি প্রশ্ন আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি ফোন রেখে টিভির সাউন্ড এখন বাড়িয়ে আপনি শুনতে পারেন আপনার উত্তর। আমি চলে যাচ্ছি মাজেদ ভাইয়ের কাছে। আপনি ফ্যাক্ট নিশ্চয়ই পেয়েছেন জি, মাজেদ জি, ভাই, জি, জি। যে আমাদের কাছে এখন ফ্যাক্ট হচ্ছে যে 2010 থেকে উনি ডিসক্রিশনারি লিভে জি আছেন। জি আমি তারপরে fact উনি পেয়েছি। বিয়ে করেছেন, জি, জি, জি। যাকে বিয়ে করেছেন উনি ভিজিট ভিসা এসেছিলেন। বিয়েটা করলেও বিয়েটা ইউকে কোনো যেটাকে আমরা Registration সিভিল ম্যারেজ হয়নি। বলি সেটা জি, জি, হয় নাই, রেজিস্টার করা হয় নাই, বিয়ে মুসলিম ম্যারেজ করা হয়েছে, আর 2.5 বছরের একটা সন্তান আছে তাদের। জি, জি। এক্ষেত্রে তারা কি রেমেডি পেতে পারেন? ওনার যে মে 2013 যে নতুন আবার এক্সটেনশনের জন্য পাঠাতে হবে জি। ডিএল অ্যাপ্লিকেশন, জি, জি। তো সেটাতে বেবি এবং ওয়াইফকে উনি জুড়ে দিবেন কিনা, এবং দিলে কোনো কি হবে বা বেনিফিট কি? আচ্ছা, প্রথমত ধন্যবাদ সেলিমে। প্রথমত এই উনার অ্যাপ্লিকেশন যেটা উনি করবেন 3 বছর পরে ডিসক্রিশনারি লিভ টু রিমেনের যে ফার্দার এক্সটেনশনের জন্য, তিনি এইচপিডিএল ফর্ম ফিল আপ করবেন। এইচপিডিএল ফর্মে কিন্তু সঙ্গে ডিপেন্ডেন্ট কারো দেওয়ার বিধান নেই। জি। কাজেই আপনি আপনার অ্যাপ্লিকেশন করবেন মে মাসে, আপনার সেটা এইচপিডিএল অ্যাপ্লিকেশন বলা হয়, এবং আপনার ফার্দার আরও 3 বছরের ভিসা দেওয়া হবে। যদি এখানে কিন্তু শুধু অ্যাপ্লিকেশন করলে অটোমেটিক্যালি আপনি এক্সটেনশন পাবেন না। আপনাকে মনে রাখতে হবে যেই সার্কামস্ট্যান্স, যেই পরিস্থিতির কারণে, যেই হিউম্যান রাইটস গ্রাউন্ডের উপরে আপনাকে বিগত 3 বছর আগে আপনাকে ডিসক্রিশনারি লিভ টু রিমেন দেওয়া হয়েছিল, সেই সিচুয়েশন যদি প্রিভেইল করে, এখনো যদি সেরকম অবস্থা থাকে, ওনার অবস্থায় তবেই- যদি আর তেমন কোনো চেঞ্জ, যেই সমস্যার কারণে, যেই কারণে ওনাকে এই ডিসক্রিশনারি লিভটা তারা অ্যাপ্রুভ করেছিল, সেই ব্যাপারটা তার ক্ষেত্রে যদি এখনো বহাল থাকে, হ্যাঁ। তার সার্কামস্ট্যান্সেসে যদি কোনো চেঞ্জ না আসে, তাহলে আশা করা যায় যে এটা এক্সটেনশন দেওয়া হয়ে হবে। আসবে। তো সেই কারণে উনি যেন এইটাকে খুব গুরুত্ব সহকারে অ্যাপ্লিকেশনটাকে নেন, উনি যেন না ভাবেন এটা অটোমেটিক এক্সটেনশন হবে। কাজে ওইভাবে ওনাকে রিপ্রেজেন্ট করতে হবে নিজের কেসটাকে। ওয়াইফ এবং বাচ্চাদের ক্ষেত্রে দুঃখিত, আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আপনার ওয়াইফের কিন্তু ডিসক্রিশনারি লিভ টু রিমেন যারা তারা তো পান, সেপারেট আরেকটা ডিএল ডিসক্রিশনারি হ্যাঁ, লিভের তাদের অ্যাপ্লিকেশন করতে তাদের পারে। কিন্তু অটোমেটিক্যালি এরকম স্পাউস হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারেন না, কারণ ডিসক্রিশনারি লিভ টু রিমেনের ওখানে বলাই আছে যে আপনি কিন্তু এন্ট্রি ক্লিয়ারেন্সও পাবেন না আপনার কোনো স্পাউস এবং ডিপেন্ডেন্ট। ইনি যদি এক পর্যায়ে গিয়ে ইনডিফিনিট লিভ টু রিমেন পান, তখন এই ভদ্রলোক, পাবেন। তারপরে তখন ওই তখন তো জেনারেল রুল হিসাবে জি, জি। স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করতে জি, পারছেন। তখন পাবেন। এখন আপনার ওয়াইফও ডিসক্রিশনারি লিভ টু রিমেন অ্যাপ্লিকেশন করবে অন দ্য বেসিস অফ আর্টিকেল 8 অফ দি ইসিএইচআর, যে ফ্যামিলি লাইফ, আপনার সঙ্গে আপনার ওয়াইফের যে ফ্যামিলি লাইফ এবং আপনাদের একটা বাচ্চা আছে, সেটা বিঘ্নিত হবে যদি আপনার ওয়াইফকে না দেওয়া হয়। সেটা করে ওটাও একটা হিউম্যান রাইটসের ক্লেম, বাট আর্টিকেল 8 যেটাকে ফ্যামিলি লাইফ বলা হয়, সেটার উপরে আপনার বাচ্চারও সেই অ্যাপ্লিকেশন আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের সঙ্গে যাবে, এবং টোটাল যে আপনাদের ফ্যামিলি ইউনিট সেটা সেগ্রিগেটেড হয়ে যেতে পারে, সেটা এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হবে, এটার উপর বেসিস করে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা অ্যাপ্লিকেশন করবে। জি, ধন্যবাদ মাজেদ ভাই, সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমাকে বলা হচ্ছে যে প্রচুর কলার এখন লাইনে আছেন, এখনো লাইনে আছেন সেই শুরু থেকে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন করছিলাম, কিন্তু প্রশ্নের আনসারটা পাইনি আর কি। জি, দর্শক। যেটা হলো আমার শাশুড়িকে আনার ব্যাপারে আমি জিজ্ঞেস করছিলাম যে ওই কে স্পন্সর করবে, তো আপনারা বলছিলেন যে কেউ একজন করলেই হবে। তো কত টাকা দেখাইতে হবে ইনকাম? আমার ওয়াইফ ফুল টাইম কাজ করে। জি, আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা বুঝতে পেরেছি সেলিম, আমরা মনে হয় এটা একটু ডিটেইলসে বলি জি, তাহলে উনি। ধন্যবাদ দর্শক, আপনি টিভিতে আপনার আনসারটি দেখতে থাকুন। আচ্ছা, জি মাজেদ ভাই বলুন। আপনি এবং আপনার মতো যারা আমরা সিচুয়েশনে প্রশ্নের আছেন, উত্তর দিয়েছিলাম, তো আরেকটু ডিটেইলসে একটু ডিটেইলসে উনি যেহেতু চাচ্ছেন আমরা ডিটেইলসে জি। দেই। আপনার ওয়াইফের আসা যাওয়ার খরচ কে বিয়ার করবে এটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, এবং আসার পরে আমরা ধরেই নিচ্ছি যে আপনি আপনার বাসায় তার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবেন। যদি আপনি বা আপনার ওয়াইফ যদি বলেন যে তার আসা যাওয়ার খরচও আপনারা বিয়ার করবেন, তাহলে আপনাদের দুজনের 6 মাসের পে স্লিপ, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এই কারণে দেখানোর জন্য যে আপনাদের যে সংসার খরচ, আপনাদের টোটাল ইনকাম ফ্যামিলির এবং আপনাদের টোটাল খরচ ফ্যামিলির, তারপরে সারপ্লাস থাকে কিনা। যদি সাফিসিয়েন্ট সারপ্লাস থাকে আরও একজন অ্যাডাল্ট মানুষকে এখানে রাখার, তাহলে আপনারা এলিজিবল। আর যদি সারপ্লাস না থাকে সেটা আপনারাই হিসাব করে দেখবেন। যদি সারপ্লাস না থাকে তাহলে আপনার শাশুড়ির আসা যাওয়ার খরচের বন্দোবস্ত হয় উনি তার নিজের যদি কোনো সেভিংস থাকে, অথবা আপনার অন্য কোনো ফ্যামিলি মেম্বার বাংলাদেশে অথবা এখানে যার ফাইন্যান্সিয়াল সে ক্যাপাবিলিটি আছে সেটা প্রমাণ করবেন তিনি সেই ডকুমেন্টস দিয়ে। কাজে ওই দুইটা জিনিস এভাবে দেখবেন। যদি উনার খরচ উনি বিয়ার করে আসেন, আপনারা শুধু অ্যাকোমোডেশন এবং মেইনটেনেন্স দেন, তাহলে আপনারা একটা স্পন্সরশিপ ডিক্লারেশন দিবেন, যেটাকে আমরা স্ট্যাচুটারি ডিক্লারেশন বলি। সেখানে আপনারা উল্লেখ করবেন যে তার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে।
যদি আপনারা ফাইন্যান্সও বিয়ার করেন, আমি আবারও এমফেসিস দিচ্ছি, যদি আপনারা ফাইন্যান্সও বিয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ইনকামের প্রমাণ দিতে হবে, এক্সপেন্ডিচারের প্রমাণ দিতে হবে, দেখানোর জন্য যে আপনাদের সারপ্লাস আছে। এখানে দুটো জিনিস আর কি, অ্যাকোমোডেশন প্রোভাইড করা একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে যে Finance. ফাইন্যান্স দেয়াটা, যে উনি যে আসবেন, আসা যাওয়ার খরচ আসা যাওয়ার আছে, এই খরচ। দেশে আসার পরে অন্যান্য খরচ আছে, একটা মানুষের বিভিন্ন ধরনের হাত খরচও তো হাত থাকতে পারে। খরচ, জি। তো এইগুলো কে বেয়ার করবেন? দুটোই কি উনি বেয়ার করবেন নাকি আরো কেউ বেয়ার যদি উনি কেপেবল হন উনি করবেন বা ওনার ওয়াইফ করবেন, যদি কেপেবল না হন এর জন্য হিসাব দিতে হবে। আপনাদেরকে আগে হিসাব করতে হবে যে আপনাদের হাউস হোল্ড ইনকাম কত হাজব্যান্ড ওয়াইফের মিলে এবং এক্সপেন্ডিচার কত, এবং সেই ইনকামের মধ্যে মেহরবানি করে আপনারা যদি কোনো, জাস্ট ইন কেস আমি বলে নিচ্ছি, যদি কোনো বেনিফিট ক্লেম করেন সেটা ইনক্লুড করবেন না। জি জি, ঠিক আছে। ধন্যবাদ মাজেদ ভাই ওনাকে ডিটেইল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারে, আমাদেরকে এরপরেই ব্রেকে যেতে হতে পারে। আমি পরবর্তী কলারের কাছে যাচ্ছি, আপনার প্রশ্নটি করুন প্লিজ কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি 2009 ডিসক্রিপশনাল লিভে পাইছি, আর লাস্ট অক্টোবরে আমি অ্যাপ্লাই করছি এক্সটেনশনও লাগে। জি, এটা কত সময় লাগবে এটা ডিসিশন দিতে স্যার? আর জি ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এটা আপনি টিভিতে দেখতে থাকুন। দর্শক, এটা একটা টিপিক্যাল কোয়েশ্চেন, আমরা এই জাতীয় কোয়েশ্চেন অনেক জানতে পারি যে উত্তর ডিসিশন আসতে কেমন সময় লাগবে, ডিসিশন আসতে কেমন সময় লাগবে। মনে রাখতে হবে ডিসক্রিশনারি লিভ হচ্ছে, এটা হচ্ছে হোম অফিসের সেক্রেটারি অফ স্টেটের ডিসক্রিশন পাওয়ারটাকে এক্সারসাইজ করতে হবে, এবং এটা নিশ্চয়ই মাত্র একজন জেনারেল কেস ওয়ার্কার এটা ডিসিশন উনি দেন না, এটা একটু আপার লেভেল পর্যন্ত যায়। কেস ওয়ার্কারদের যারা সিনিয়র কেস ওয়ার্কার কিংবা তাদের যে ম্যানেজার, এই সমস্ত দিক যায়, এবং এটার জন্য তারা অনেকগুলো জিনিস তাকে দেখতে হয় যে আপনার আগের সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়ে গেছে কি হয় নাই। তো এই সমস্ত বিবেচনায় বলা যায় যে ডিসক্রিশনারি লিভের এক্সটেনশনের অ্যাপ্লিকেশন অধিকাংশ ক্ষেত্রে সময় একটু বেশি লাগে, আর এখন হোম অফিস এমনিতে সব ধরনের অ্যাপ্লিকেশনই খুব স্লো ডিসিশন হয় বলে আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় না 7-8 মাস থেকে 1 বছরের আগে এটার কোনো ডিসিশন আসতে পারে। তো ধন্যবাদ দর্শক। চিঠি লিখে উনি আপডেট জানতে পারেন 14 সপ্তাহ হয়ে গেলে। ওকে প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতি থেকে আসার পরে আমরা আবার আপনাদের প্রশ্নের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নতুন কিছু আপডেট থাকলে সেগুলো আপনাদের কাছে আমরা হাজির করব। আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে আমরা কিছুক্ষণের ভিতরে ফিরে আসছি। ধন্যবাদ। এখন দেখবেন আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্সি।